আসসালামু আলাইকুম সবাইকে, আমি ডক্টর রিজা। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে অ্যাবডোমেন পোর্শনের আরো একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার নিয়ে কথাবার্তা, সেটা হচ্ছে লিভার। ওকে, এটা আপনাদের রুটিনে একটু কারেকশন হবে। 69 নাম্বার চ্যাপ্টারটা স্প্লিন লিখা আপনাদের রুটিনে, ওটা লিভার হবে। হ্যাঁ, তো তেমন ব্যাপার না, ওটা হচ্ছে 69 তো লিভার, ওটা বিডি খুললেই পাওয়া যাবে, সমস্যা নাই। তো লিভার থেকে যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনার এখানের মধ্যে কিছু ক্লিনিক্যাল অ্যানাটমি আছে লিভারের, ওগুলি একটু দেখতে হবে আপনাদেরকে। হ্যাঁ, মানে তেমন একটা বেশি কিছু না, বাট আপনার যখন আপনি লিভারের মেইন অ্যানাটমিটা করবেন তখন একটু চেষ্টা করবেন যে বেইলির এই প্রথম অংশটুকু একটু খুলে দেখার জন্য লিভারে কি কি লিখেছে। কারণ স্যারদের যে বেইলি ওরিয়েন্টেড অ্যানাটমি দিতেই ওনারা বেশি পছন্দ করে। তো লিভার হচ্ছে বেসিক্যালি, এটা হলো একটা হাইলি কমপ্লেক্স অর্গান ফাউন্ড অনলি ইন ভার্টিব্রেটস দ্যাট ইজ রেসপন্সিবল ফর ওভার 500 ইন্ডিভিজুয়াল ফাংশনস। মোট কথা হলো যে লিভার আমাদের বডির অনেক ইম্পর্ট্যান্ট একটা অর্গান। এটা হচ্ছে আমাদের বডির খুব ইম্পর্ট্যান্ট একটা মেটাবলিক অর্গান। হ্যাঁ, আমরা যাই খাই না কেন, যে ওষুধই খাই না কেন, যে একবারই খাই না কেন কেন এগুলি কিন্তু মেইন মেটাবলিজম যে ব্যাপারটা, ওটা কিন্তু লিভারের হয়। হ্যাঁ, এবং লিভারের আরো অনেক ইম্পর্টেন্ট কিছু ফাংশন আছে। লিভার রিলেটেড কিছু এসবিএ তে আপনাদের লাগতে পারে, সেটা হচ্ছে যে লিভার আমাদের বডির একমাত্র অর্গান। হ্যাঁ, এটা আমাদের সবারই জানা আছে টুকটাক, যে এই অর্গানটা কিন্তু কি করে, আমরা যদি অল্প একটু পোর্শন লিভারের কেটে ফেলি। হ্যাঁ, সাপোজ আমাদের হচ্ছে ধরেন লিভারে তো দুটো লোব থাকে, তাই না? আমরা সবাই জানি যে রাইট লোব এবং লেফট লোব বেশ ভারী একটা অর্গান, অলমোস্ট 1.5 কেজি মতো। তো সাপোজ রাইট লোবে ধরেন একটা মাস, এখন এটা কেটে ফেলে দেওয়া হলো, পুরোটা রাইট লোবও যদি আপনি কেটে ফেলে দেন, এই লিভারটা কিন্তু পরবর্তীতে তার আগের শেপে ফেরত আসতে পারে। মানে হচ্ছে আমাদের বডির একমাত্র অর্গান হচ্ছে এই লিভার, যেটা রিজেনারেট করতে পারে। ইট ক্যান রিজেনারেট কিভাবে? সেলুলার অ্যাডপ্টেশনের মাধ্যমে। লিভারে তখন দেখা যায় কম্পেনসেটরি হাইপারপ্লেসিয়া, হাইপারট্রফি এগুলি হয়। এগুলি হওয়ার মাধ্যমে সে নিজেকে রিজেনারেট করে আগের অবস্থাতে ফেরত আসতে পারে। ওকে, এই জিনিসগুলি খুবই ইম্পর্টেন্ট, এই কথাগুলি মনে রাখবেন। আপনাদের জেনারেল প্যাথোলজিতেও এই টাইপের কিছু কথাবার্তা আছে। তো আপনার এটা কোথায় থাকে? এটা রাইট আপার কোয়াড্রেন্টে থাকে। হ্যাঁ, রিবস দিয়ে প্রোটেক্ট করা থাকে। তারপর 1.5 কেজির মতো ওজন। হ্যাঁ, ওয়েজ শেপের থাকে। এগুলি মাঝে মধ্যে এমসিকিউতে দিয়ে দেয়, তো এগুলি একটু খেয়াল রাখবে। ওয়েজ শেপের থাকে। তো নর্মালি হচ্ছে দুটো লোক থাকে। হ্যাঁ, দুটো লোক থাকে, এবং খুবই ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে লিভার প্যারেনকাইমাটা একটা ছোট্ট, খুবই পাতলা একটা ক্যাপসুল দিয়ে কভার করা থাকে, যেটাকে আমরা বলি গ্লিসান্স ক্যাপসুল। ওকে, যেটাকে আমরা বলি গ্লিসান্স ক্যাপসুল, এই কথাটা অবশ্যই মনে রাখবেন। গ্লিসান্স ক্যাপসুল কোন অর্গানের জিনিস? লিভার। কি জিনিস? যে লিভারের প্যারেনকাইমা একটা ছোট্ট পাতলা ক্যাপসুল দিয়ে কভার করা থাকে, দ্যাট ইজ কল্ড গ্লিসেন্স ক্যাপসুল। এই কথাটা আমরা অবশ্যই মনে রাখবো, এখানে প্রতিটা কথা আমার এমসিকিউতে আসতে পারে। আচ্ছা, এরপরে চলে আসি যে লিভারের মধ্যে কিন্তু ভিসেরাল পেরিটোনিয়াম সবগুলো জায়গা জুড়েই, মানে পেরিটোনিয়াল কাভারিং থাকে। হ্যাঁ, লিভারের মধ্যে এক্সেপ্ট কিছু এরিয়া আছে, ওই এরিয়াগুলোতে পেরিটোনিয়াল কাভারিং থাকে না, যেটাকে আমরা বলি বেয়ার এরিয়া। ওকে, খালি এরিয়া, বেয়ার মানে তো খালি, তাই না? তো বেয়ার এরিয়া বলি। আচ্ছা, তো এই টুকটাক কিছু কথাবার্তা এখানে বলা আছে। তো এখান থেকে আমার গ্লিসান্স ক্যাপসুল এই কথাটা একটু নিতে হবে, ওয়েজ শেপের থাকে লিভারটা, এটা একটু নিতে হবে। এখন এমব্রায়োলজিক্যালি আমরা যদি মনে করি যে লিভারের এমব্রায়োলজিতে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, যে লিভারটা কোন গাটের ডিরাইভেটিভ, মানে কিসের ডিরাইভেটিভ, কোন জার্ম লেয়ার থেকে আসে, বা লিভারের ডেভেলপমেন্টটা কোথা থেকে হয়। এটা এক কথায় মনে রাখবেন যে লিভারের ডেভেলপমেন্টটা হয় বেসিক্যালি ফোর গাট থেকে। ওকে, লিভার হচ্ছে একটা ফোর গাট ডিরাইভেটিভ। আচ্ছা, ভালো। এখন যদি ফোর গাট ফাইন্ড আউট এরকম না দিয়ে অপশনে যদি বলে যে কোন জার্ম লেয়ার থেকে আসে, তাহলে অ্যান্সার কি হবে? জার্ম লেয়ার যদি জানতে চায় তখন অ্যান্সার কি হবে? হুইচ জার্ম লেয়ার, কোন জার্ম লেয়ার থেকে লিভার আসে? কেউ কি বলতে পারবেন? অ্যান্ড্রোডাম থেকে আপু। এনিওয়ান? ও অ্যান্ড্রোডাম থেকে। হুম, অ্যান্ড্রোডাম থেকে কোনটা আপু। থেকে? বুঝিনি ভাইয়া। অ্যান্ডোডার্ম। ভ্যারি এন্ডোডাম। ওকে, এটা মনে রাখবেন, এন্ডোডাম। তো আমার অপশনে যেটাই থাকলো আমি সেটা অ্যান্সার করবো। ওকে, আচ্ছা।
তো এমব্রায়োলজি এতটুকু। তারপরে আরেকটা জিনিস হচ্ছে লিগামেন্টস। লিভারের লিগামেন্টস গুলি এখানে মতো টুকটাক কিছু কথাবার্তা গুলি বলা আছে, যেমন আপনার পোর্টা হ্যাপাটিস। হ্যাঁ, পোর্টা হ্যাপাটিস হতে লিভারের মধ্যে একটা ইয়ে থাকে, মানে অংশ থাকে। হ্যাঁ, একটা অংশ থাকে, পোর্টা হ্যাপাটিস নামে ডাকি আমরা। এটা একটু নিচের দিকে গেলে আমরা ছবি পাবো, এই যে। হ্যাঁ, দ্যাট ইজ কল্ড পোর্টা হ্যাপাটিস। আচ্ছা, এখানের মধ্যে এটা হচ্ছে একটা উইন্ডো টাইপের, হ্যাঁ, জানালা বা দরজা যেটাই বলেন না কেন, এটা দিয়ে তিনটা খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার যাতায়াত করে। তো মানে তিনটা খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার থাকে, পোর্টাল ট্র্যাক্ট একসাথে বলি বা পোর্টাল ট্রায়াড বলি। হ্যাঁ, তো কি কি থাকে? হ্যাপাটিক আর্টারি থাকে, ভেইন থাকে, এবং বাইল ডাক্ট থাকে। খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, বাইল ডাক্ট থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে ইনফিনিটি স্টার। এই কথাটা আছে, লিভার আমাদের কোথায় থাকছে? লিভার থাকছে রাইট আপার কোয়াড্রেন্টে। এই প্রশ্নটা, হ্যাঁ, এখন যে প্রশ্নটা করবো যে এই যে লিভার রাইট আপার কোয়াড্রেন্টের মধ্যেই ফিক্স থাকছে, তাকে এই জায়গাটাতে ধরে রাখতে কি কি স্ট্রাকচার সাপোর্ট দিচ্ছে? এটা হচ্ছে অসংখ্য বার সব ধরনের পোস্ট গ্রাজুয়েশন এক্সামে আসে। এটা আপনি ক্লিনিক্যাল অ্যানাটমিতে খুব বেশি পাবেন, ফ্রিকুয়েন্টলি একটা প্রশ্ন খুব আসে যে লিভারের সাপোর্টিং স্ট্রাকচার কোনটা, যেটা তাকে তার জায়গায় ফিক্স থাকতে হেল্প করে। এটা আমাদেরকে দুই ভাবে পড়তে হবে। হ্যাঁ, আমাদের এমসিকিউ এর জন্য প্রিপেয়ার করতে হবে, পাশাপাশি এসবি এর জন্য এই টপিকটাকে প্রিপেয়ার করতে হবে। তো এমসিকিউ তে যদি জানতে চাই, মনে রাখবেন যে লিভারকে তার জায়গায় যে সাপোর্ট দিয়ে রাখছে, ফিক্স করে রাখছে, মেইনলি যেগুলি ইম্পর্টেন্ট স্ট্রাকচার, সেটা হচ্ছে যে হ্যাপাটিক ভেইন, ইনফিনিটি স্টার, হ্যাপাটিক ভেইন। ওকে, তারপরে ইনফেরিয়র, তারপরে এই যে লিভারের চারিদিকে যে কিছু ফলস লিগামেন্ট এবং ট্রু লিগামেন্ট থাকে। হুম, এই জিনিসগুলি হচ্ছে লিভারকে তার জায়গায় ফিক্স রাখতে হেল্প করে। দেখেন কতগুলি জিনিস বললাম আমি, হ্যাপাটিক ভেইন বললাম, ইনফেরিয়র ভেনা কাভা বললাম, তারপরে লিভারের লিগামেন্টস গুলি বললাম। হ্যাঁ, এমসিকিউ তে আসলে সবগুলি আমরা ট্রু দাগাবো। ওকে, কিন্তু আমার যদি এসবিএ তে জানতে চাই যে একটা মেইন স্ট্রাকচারের নাম বলেন যেটা হচ্ছে লিভারটাকে সাপোর্ট দেয়, মেইন সাপোর্টিং স্ট্রাকচার অফ দ্য লিভার, তখন এটার অ্যান্সার হবে অবশ্যই হ্যাপাটিক ভেইনস। ওকে, হ্যাপাটিক ভেইনস, ইনফিনিটি স্টার, এটা অবশ্যই মনে রাখতে হবে। হ্যাপাটিক ভেইনস কার ব্রাঞ্চ বলেন তো? হ্যাপাটিক ভেইনস কার ব্রাঞ্চ? ইনফেরিয়র ভেনা কাভা, এগুলি পড়তে হবে। মেজর ব্লাড ভেসেলের ব্রাঞ্চ গুলি থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, এগুলি অবশ্যই অ্যানাটমিতে মুখস্থ করতে হবে। Okay? আচ্ছা, এখন দেখেন যে ইম্পর্টেন্ট একটা স্পোর্টিং স্ট্রাকচার হচ্ছে তার ফ্যালসিফর্ম লিগামেন্ট, তাই না? এই ফ্যালসিফর্ম লিগামেন্টটা কিন্তু আম্বিলিকাল ভেইনের রেমনেন্ট, আম্বিলিকাল ভেইনের রেমনেন্ট, ইনফিনিটি স্টার, এটা একটা কথা। আম্বিলিকাল ভেইনের রেমনেন্ট, এটাও আপনার এসবি এর আছে। এখানে এই দুইটা কথা মনে রাখলে হবে। এখন আমরা চলে আসি ব্লাড সাপ্লাই অফ দ্য লিভার, লিভারের ব্লাড সাপ্লাইটা। এখানের মধ্যে বলতেছে যে লিভারের মেইন ব্লাড সাপ্লাই কোনটা? লিভারের 80% সাপ্লাই আসে পোর্টাল ভেইন থেকে, এন্ড 20% সাপ্লাই আসে হ্যাপাটিক আর্টারি থেকে। এগুলি ভুলে গেলে হবে না, এগুলি ভুলে গেলে হবে না। হ্যাঁ, এগুলি হচ্ছে ইনফিনিটি স্টার ইনফরমেশন। এমনিতে হচ্ছে ভেনাস ড্রেনেজ, হ্যাপাটিক ভেইন এন্ড বাইল তো হচ্ছে বাইল ডাক্টের মাধ্যমে যায়। আচ্ছা, ভালো কথা। এখন হলো তাহলে মেইনলি আমরা কি বলছি যে লিভারটাকে আমরা বেসিক্যালি 8টা সেগমেন্টে ভাগ করেছি, সার্জিক্যাল ইম্পর্টেন্স আছে এটার জন্য। ওকে, 8টা সেগমেন্ট ভাগ করেছি, এবং তাদেরকে বেসিক্যালি কারা সাপ্লাই দেয়? পোর্টাল ভেইন এন্ড হ্যাপাটিক আর্টারি। এখন এসবিএ তে যদি আপনার কাছে জানতে চায় যে লিভারের মেইন ব্লাড সাপ্লাই কোনটা, তাহলে অ্যান্সার কি দিবেন বলেন? এসবিএ তে যদি পোর্টাল ভেন জানতে দিব চাই আপু। লিভারের মেইন ব্লাড সাপ্লাই কোনটা দিবেন? পোর্টাল ভেন দিব। পোর্টাল ভেইন। ভেরি, পোর্টাল ভেইন দিবেন। এভাবে করে পড়ার সময় একটু চিন্তা করে নিতে হবে, যেগুলি এভাবে প্রিপেয়ার করে নিতে হবে যে আমার কাছে এই টপিকটা যদি এসবিএ আসে আমি কি দাগাবো। ওকে, আচ্ছা, সেটা আমি রেড মার্ক করে দিচ্ছি। আচ্ছা, এখন চলে আসি, এই যে আমরা 8টা সেগমেন্টে ভাগ করেছি, কুইনাউন সেগমেন্ট বলা হয়, এক একটা সেগমেন্টকে কুইনাউন সেগমেন্ট বলা হয়। এখন এখান থেকে আমি একটা জিনিস একটু আপনাদেরকে বলি, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স এখানে, যে ঠিক এই জায়গাটাতে, হ্যাঁ, এটা তো 4 নাম্বার আর এটা হচ্ছে 5 নাম্বার, তাই না? এই যে 4, এই যে ঠিক এই জায়গাটাতে কি থাকে
বলেন তো কি থাকে এখানে? কি মনে হয়? এমনিতে সুপারফিশিয়ালি লিভারটা দেখে একটা আইডিয়া হচ্ছে না যে এটা এই জায়গাটাতে কি থাকতে পারে? কেউ কি বলতে পারবেন? ঠিক এই আপু প্রশ্নটা বুঝি নাই, আরেকবার একটু বলেন। এই যে লিভারের লোব চারটা 8টা সেগমেন্ট আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই যে এটা হচ্ছে 4 নাম্বার, আর এটা হচ্ছে 5 নাম্বার সেগমেন্ট। এই এই দুটো সেগমেন্টের মাঝখানে কি থাকে? কোন বিষয়টা থাকে? কোনো আইডিয়া আছে কিনা এটা একটু জানতে চাচ্ছি। এখানে কি থাকতে পারে? গল ব্লাডার। ওকে, এই জায়গাটাতে গল ব্লাডার থাকে। ও, সো এটা হচ্ছে ওই লিভারটাকে একটু ইনফেরিয়র সারফেস চিন্তা করলে 4 আর 5 নাম্বার সেগমেন্টটার ঠিক মাঝখান বরাবর গল ব্লাডারটা পড়ে। তো এখান থেকে একটা ক্লিনিক্যাল প্রশ্ন আসে আপনাদের, যে গল ব্লাডার, সাপোজ গল ব্লাডার কার্সিনোমা হয়েছে, গল ব্লাডারে একটা কার্সিনোমাটাস মাস আছে, এটা মেটাস্টেসিস হয়ে লিভারে ছড়িয়ে পড়েছে। গল ব্লাডার কার্সিনোমা কিন্তু খারাপ, খুব সহজে মেটাস্টেসিস হয়ে যায়। এবং গল ব্লাডার কার্সিনোমার মেটাস্টেসিসের প্রথম অর্গানটাই হচ্ছে লিভার, কারণ সে লিভারের সাথেই লাগানো থাকে, অ্যাটাচ, তাই না? তো আপনার কাছে জানতে চাইতে পারে যে কোন কোন সেগমেন্ট এই গল ব্লাডার কার্সিনোমাতে এফেক্টেড হবে, বা মেটাস্টেসিস হলে কোন কোন সেগমেন্টে মেইনলি মেটাস্টেসিস হবে। তখন আপনারা অবশ্যই 4 এবং 5 নাম্বার সেগমেন্ট দাগাবেন। যে গল ব্লাডার কার্সিনোমা হলে এটা থেকে যদি লিভারে মেটাস্টেসিস হয়, তাহলে 4 নাম্বার এবং 5 নাম্বার সেগমেন্টে বেসিক্যালি মেটাস্টেসিস হবে। এতে যদি আপনার কাছে সেম প্রশ্নটা জানতে চায়, তাহলে মনে রাখবেন যে আমার এসপি এর একটা হবে 5। ম্যাক্সিমাম মেটাস্টেসিস 5-এ হয়, 4টা কিন্তু একটু দূরে, 4-এও যায় কিন্তু 5-এ বেশি মেটাস্টেসিস হয় 5 নাম্বার সেগমেন্টে। এই জিনিসটা বুঝছেন কি বুঝেন নাই বলেন? জি আপু, বুঝছি। হ্যাঁ, এগুলি লিখে রাখবেন। আচ্ছা, তারপরে হাইলামের কথাবার্তা বলে ফেলছি অলরেডি। হাইলাম মানে ওই পোর্টা হ্যাপাটিস সম্পর্কে বলা আছে। আচ্ছা, পোর্টা হ্যাপাটিসের কন্টেন্ট গুলি একটু দেখে নিতে হবে। এখন আমরা চলে আসি ভেনাস ড্রেনেজ। ভেনাস ড্রেনেজ হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা। এখান থেকে আর তেমন একটা কিছু নাই। এই যে সেগমেন্ট গুলি আমরা যে 8টা সেগমেন্টে ভাগ করি, তো আপনার 8টা সেগমেন্টে ভাগ করি হচ্ছে বেসিক্যালি একটা লাইন টানি 8টা সেগমেন্টে ভাগ করার জন্য। এই লাইনটা হচ্ছে বিটুইন গল ব্লাডার ফসা এন্ড দ্য মিডল হেপাটিক ভেইন, এটাকে বলা হয় ক্যান্টিলিস লাইন। হ্যাঁ, ক্যান্টিলিস লাইন। তো 8টা সেগমেন্টে ভাগ করা হয়। একটা সেগমেন্টের ফাংশনাল ইউনিট মানে, আমি বলি প্রত্যেকটা সেগমেন্টকেই হচ্ছে আপনার হেপাটিক আর্টারি, পোর্টাল ভেইন, বাইল ডাক্ট এগুলি মিলে সাপ্লাই দিচ্ছে। হ্যাঁ, এর মধ্যে শুধুমাত্র 1 নাম্বার যেই সেগমেন্টটা কর্ডেট সেগমেন্ট বলি, এটা ইন্ডিপেন্ডেন্ট। ওকে, ইন্ডিপেন্ডেন্ট। এটা এটা ইন্ডিপেন্ডেন্ট কেন? কারণ হচ্ছে যে এই সেগমেন্টটাতে ইন্ডিভিজুয়াল সাপ্লাই পায়, প্রতিটা সেগমেন্টে মানে হচ্ছে যে রাইট লেফট মিলে মিলে সাপ্লাই পায়। আর শুধুমাত্র প্রথম যেই সেগমেন্টটা আছে লিভারের, এটাকে আমরা বলি লিভারের ইন্ডিপেন্ডেন্ট সেগমেন্ট। কারণ এই সেগমেন্টটা হচ্ছে আলাদা হেপাটিক আর্টারি, আলাদা পোর্টাল ভেইন, পোর্টাল ভেইনের একটা সাপ্লাই পায়, একটা ইন্ডিভিজুয়াল বাইল ডাক্টের সাপ্লাই পায়। হ্যাঁ, এরকম জিনিসটা। তো আমাদের এই মানে 8টা সেগমেন্টে ভাগ করার উদ্দেশ্যটা থাকে যে অ্যানাটমিক্যালি যে লিভারটা রিসেক্ট করতে হেল্প হয়। যেমন লিভার একটা মাস, এখন পুরোটা লিভার জুড়ে মাসটা না, আমরা ভাগ করে দিই কোন কোন সেগমেন্টে মাস আছে, ওই সেগমেন্ট গুলি জাস্ট ফেলে দিই। হ্যাঁ, সার্জিক্যাল ইম্পর্টেন্স সেজন্যই আপনার হচ্ছে এগুলি করা হয়। এবার রেসিডেন্সিতে একটা প্রশ্ন আসছিল বেইলি থেকে, যে রাইট লোব অফ দ্য লিভারে কি কি সেগমেন্ট আছে। এত সহজ একটা প্রশ্ন কিন্তু এটা দিয়ে দিয়েছে, এজন্য ছবিটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, ছবিটা একটু মনে রাখতে হবে। এই যে এই ছবিটা, যে রাইট লোবে কি কি সেগমেন্ট, লেফট লোবে কি কি সেগমেন্ট। ওকে, এই যে দেখেন যে এটা হচ্ছে লেফট লোব, হ্যাঁ এটা হচ্ছে রাইট লোব। এভাবে যদি চিন্তা করি, রাইটে থাকে হচ্ছে আপনার 5, 6, 7, 8, আর লেফটে থাকে 1 থেকে 4। ঠিক এই প্রশ্নটা এবারে রেসিডেন্সিতে আসছে বেইলি থেকে। সো এগুলি ছবি দেখার গুরুত্ব অপরিসীম। হ্যাঁ, এই ছবিটা বিশেষ করে B নাম্বার। এখানের মধ্যে দেখেন খুব সুন্দর করে লিভারের একটা ছবি দেওয়া আছে, তার ইনফেরিয়র সার্ফেসটাতে এই যে গল ব্লাডার দেখা যাচ্ছে, পোর্টা হ্যাপাটিস দেখা যাচ্ছে, এখানের মধ্যে এই যে সুন্দর করে ভেইন দেখতে পাচ্ছি, হেপাটিক আর্টারি, বাইল ডাক্ট দেখতে পাচ্ছি। ওকে, তো এই জিনিসগুলো দেখবেন, এই স্ট্রাকচার গুলি দেখবেন। হ্যাঁ, ছবিগুলি বারবার দেখবেন।
এই ছবিটা যদি আপনার খুব ভালোভাবে দেখা থাকে, এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি হেপাটিক আর্টারি কার ব্রাঞ্চ, এই ছবি দেখে আপনি অ্যান্সার করতে পারবেন। বলেন তো হেপাটিক আর্টারি কার ব্রাঞ্চ? কার ব্রাঞ্চ হেপাটিক আর্টারি? একটা বড় ভেসেল থেকে আসে, অ্যাবডোমেনের অনেক বড় একটা ভেসেল। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, এটা অ্যাবডোমিনাল অ্যাওর্টা না? এই যে দেখেন, অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে হেপাটিক আর্টারি প্রপার উঠতেছে, এখান থেকেই তো হেপাটিক আর্টারিটা আসছে। ওকে, সো এই জন্য ছবি দেখতে হবে বেশি করে। আচ্ছা, মাইক্রোস্কোপিক অ্যানাটমি মানে হচ্ছে যে, আচ্ছা লিভারের অ্যানাটমি এই কথাবার্তাগুলি এখানে দেওয়া আছে, সামারি বক্স 69.1, এটা অবশ্যই পড়বেন। আচ্ছা, এই কথাগুলি এখানে বল। এখন এখানের মধ্যে একটু দেখেন যে লিভারের মধ্যে একটা সেল থাকে, এটা হচ্ছে ফ্যাগোসাইটিক সেল। লিভারের ফ্যাগোসাইটিক সেলের নাম হচ্ছে কাপ্পার সেল। এটা এসবিএ তে আসতে পারে। এটা হচ্ছে ফ্যাগোসাইটিক ম্যাক্রোফেজ অফ লিভার। ওকে, ফ্যাগোসাইটিক ম্যাক্রোফেজ অফ লিভার জানতে চাইবেন যে লিভারের ফ্যাগোসাইটিক ম্যাক্রোফেজের নাম কি? কাপ্পার সেল। ওকে, আচ্ছা। তারপরে আরেকটা কোয়েশ্চেন আসতে পারে এসবিএ তে যে এইপোপ্টোটিক বডি অফ দ্য লিভার এটাকে কি বলে? কারো কি জানা আছে এই প্রশ্নটা? তো আচ্ছা, এই পপ্টোসিস জিনিসটা যখন মানে প্যাথো আপনাদের পড়া থাকলে জানবেন যে সেল ডেথ, তাই না? সেলগুলি মরে যায়। এখন এই পোপ্টোটিক পাথওয়েতে যে জেনেটিক্যাল সেলগুলি মরে যাবে, ওই সেলগুলি মানে লিভারের যে সেলগুলি এপোপ্টোটিক পাথওয়ের মাধ্যমে মরে যাবে, মরার পরে এগুলি হচ্ছে এক একটা কাউন্সিলমেন্ট বডি হিসেবে লিভারে থাকে। এই জন্য আপনাদের কাছে যদি এসপিএ তে জানতে চায় যে লিভারের মধ্যে যে এপোপ্টোটিক সেলগুলি থাকে মানে মৃত সেলগুলি থাকে, এদেরকে আমরা কি বলি? কাউন্সিলমেন্ট বলি বডি। ওকে, ওকে, এগুলি এসবিএ তে কাজে দিবে। ওকে, এরপরে চলে আসি যে লিভারের ব্লাড টেস্ট। দেখেন এখানে একটা কথা বলা আছে যে একটা হিউম্যানের যদি লিভার না থাকে, সে লিভার বিহীন 24 থেকে 48 ঘন্টা সার্ভাইভ করতে পারবে। ইট ইজ দ্য অনলি অর্গান ইন দ্য বডি দ্যাট রিজেনারেটস। এই কথাগুলি বলছে। অবশ্যই অবশ্যই লিভারের মেইন ফাংশন গুলি পড়তে হবে। লিভারের 1 নম্বর ফাংশন কিন্তু সে আমাদের বডি টেম্পারেচার মেনটেন করতে হেল্প করে, এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, খুব ইম্পর্টেন্ট। পিএইচ ব্যালেন্স করে, ক্লটিং ফ্যাক্টর সিনথেসিস করে। হ্যাঁ, লিভারের মধ্যে সিনথেসিস হয়। এরকম কয়েকটা ইম্পর্টেন্ট ক্লটিং ফ্যাক্টরের নাম বলেন তো। ফাইব্রিনোজেন, প্রথমবিন, খুবই কমন। থ্রম্বোপ্লাস্টিন। আচ্ছা, আরেকটু সহজ করে বলি, এই ক্লটিং ফ্যাক্টর গুলি লিভারের মধ্যে সিনথেসিস হয় এবং এরা হচ্ছে ভিটামিন কে ডিপেন্ডেন্ট। এখন বলেন। আপু প্রথমবিন আছে। হ্যাঁ, 2, 7, 9, 10 এগুলি 2, 7, একদম 9, মুখস্থ 10। থাকে। দল, এগুলি হচ্ছে মানে জিজ্ঞেস করার সাথে সাথে বলে দিতে হবে, কারণ এগুলি পরীক্ষায় আসবেই আসবে কোনো না কোনো ভাবে। এমসিকিউ তে থাকে, আপনার হচ্ছে এসবিএ তে থাকে। হ্যাঁ, এগুলি হচ্ছে সব ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর লিভারে থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে ইউরিয়া ফর্মেশন মানে লিভারের অনেক রোগ। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে একটা জিনিস দেখেন যে ফ্যাট সলিবল ভিটামিন যেগুলি আছে, ফ্যাট সলিবল ভিটামিন ভিটামিন এ ডি ই কে এগুলি কিন্তু লিভারে স্টোরড থাকে, লিভারে স্টোর থাকে। এবং ওয়াটার সলিবলের মধ্যে ভিটামিন বি 12টা কিন্তু লিভারে স্টোরেজ ফর্মে থাকে। খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা। আরেকটা জিনিস আপনাদেরকে জানতে চাইতে পারি, এটা অ্যানাটমি গেলে আপনারা পাবেন যে এই যে আপনার ফ্যাট সলিবল ভিটামিন গুলি লিভারে স্টোর থাকছে, এটা একটা সেলের মধ্যে স্টোর থাকে। সেলটার নাম কি? লিভারের আইটোসেল। ওকে, এই সেলের ভেতরে ফ্যাট সলিবল ভিটামিন গুলি স্টোর থাকে, মোস্ট মেইনলি ভিটামিন এ টা, ভিটামিন এ। আচ্ছা,
ইমিউনোলজিক্যাল ফাংশন আছে, এনজিওটেনসিন সিনথেসিস করে, এগুলি অবশ্যই বলবেন। তো লিভারের মেইন ফাংশন গুলি জানা থাকবে। ওকে, একিউট লিভার ফেইলার এটা তেমন একটা ইম্পর্টেন্ট কোনো টপিক নেই, এখান থেকে আসার সম্ভাবনা নেই, এগুলি জানা থাকতে হবে। এগুলি ক্লিনিক্যালি ভ্যালু আছে, আপনাকে হেল্প করবে, ক্লিনিক্যাল প্র্যাকটিস অনেক সাহায্য করে। যেমন হচ্ছে যে আমরা জানি যে লিভার ফাংশন টেস্ট বলতে আমরা কি কি বুঝি বলেন তো? যে আমরা তো ইন্টার্নশিপেও দেখে এসেছি যে সেরাম লিভার ফাংশন বিলিরুবিন টেস্ট আছে, দেওয়া হয়, তাই না? এসজিপিটি, মানে এসজিওটি, হ্যাঁ, ভেরি গুড। আর তারপর হচ্ছে এএলপি। হ্যাঁ, ভেরি গুড। কিন্তু একটা জিনিস আমরা সবসময় ভুল করে ফেলি, যে লিভার ফাংশন টেস্টের মধ্যে এই চারটা তো অবশ্যই আছে, প্রথ্রম্বিন টাইম হচ্ছে খুবই এসেনশিয়াল একটা লিভার ফাংশন প্রথম টেস্ট। দিন টাইম। হ্যাঁ, একটা জি আপু। পেশেন্ট, আপনি সার্জারি করবেন, প্রথ্রম্বিন টাইম না দেখে পেশেন্টকে ওটি টেবিলে তুলতেই পারবেন না। হ্যাঁ, সো এগুলি অবশ্যই মনে রাখতে হবে। এখন হলো যে বিলিরুবিন, নর্মাল ভ্যালু গুলি একটু দেখিয়ে, মুখস্থ করতে হবে না এগুলি, ওরকম মুখস্থ ভ্যালু আপনার কাছে পরীক্ষা জানতে চাইবে। বিলিরুবিন জিনিসটা হচ্ছে আমরা জানি যে লিভারের হ্যাপাটোসাইট থেকে বিলিরুবিন সিনথেসিস হয় আর গল ব্লাডার স্টোর করে রাখে, তাই না? এটা বেসিক একটা কনসেপ্ট। এখন হচ্ছে যে কোনো কারণে যদি বিলিরুবিন বেড়ে যায়, মানে বুঝতে হবে যে হ্যাপাটোসেলুলার ডিসফাংশন, আমার লিভারের সেল নষ্ট হয়ে যাচ্ছে, কোনো না কোনো কারণে আমার লিভারের সেল শিওর নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে বিলিরুবিন গুলি হ্যাপাটোসাইটের বাইরে চলে আসতেছে, ব্লাডে বেড়ে যাচ্ছে বিলিরুবিন। ওকে, সো হ্যাপাটোসেলুলার ডিসফাংশন ইন্ডিকেট করে হাই বিলিরুবিন, এই কথাগুলি মাথায় রাখতে হবে। ওকে, তারপরে সাপোজ কারো হচ্ছে অ্যালকালাইন ফসফেটেজ লেভেল বেশি, অ্যালকালাইন ফসফেটেজ লেভেল বেশি, এটা মনে রাখতে হবে যে অ্যালকালাইন ফসফেটেজটা আসে হচ্ছে লিভারের লাইনিং এপিথেলিয়াম থেকে। হুম, লাইনিং এপিথেলিয়াম থেকে। এখন কোনো কারণে এএলপি বেড়ে গেছে, মানে বুঝতে হবে যে কোনো ধরনের অবস্ট্রাকশন আছে লিভারে, এই অবস্ট্রাকশনটার কারণে অ্যালকালাইন ফসফেটেজ লেভেলটা অনেক হাই, অনেক হাই। ওকে, তো এজন্য এটাকে আমরা কি বলি? আমরা এটাকে বলি অবস্ট্রাকটিভ জন্ডিস, তাই না? অবস্ট্রাকটিভ লিভার ডিজিজ বা জন্ডিস, জন্ডিস তো থাকেই অবশ্যই, বিলিরুবিন হাই থাকে, অবস্ট্রাকটিভ জন্ডিস বলি। এখন এগুলি ইম্পর্টেন্ট যে এই অ্যালকালাইন ফসফেটেসটা আপনার লিভারের কজ ছাড়াও আরো অনেক কিছুতে বাড়তে পারে, এটা আসে পরীক্ষায়। হ্যাঁ, এটা আসে পরীক্ষায়, এখানের মধ্যে বেইলিতে দুটো বলা আছে, অবশ্যই এগুলি মাথায় রাখতে হবে। প্যাচেটস ডিজিজ, প্রোস্টেট কার্সিনোমা। প্যাজেটস ডিজিজ, প্রোস্টেট কার্সিনোমা, এই দুটোতেও কিন্তু অ্যালকালাইন ফসফেটেজ লেভেল হাই পাওয়া যায়। ওকে, আচ্ছা। তারপর এলটি এসটি, এগুলি একটু দেখবেন, এগুলি দিয়েও বেসিক্যালি হ্যাপাটোসেলুলার ড্যামেজটাই বোঝায়, যে লিভারের সেল নষ্ট হয়ে গেছে। এবং আরেকটা কথা হলো যে গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ যেটা আছে, গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ, এটা সাধারণত আমরা করি না, আমরা কম করি, বিদেশে বেশি করা হয়, দেশের বাইরে। কেন? কারণ দেশের বাইরে অ্যালকোহলিজ বেশি, অ্যালকোহল ইনটেক বেশি। এটা কিন্তু অ্যালকোহল ইনটেক যারা করে তাদের জন্য অনেক ইউজফুল একটা মার্কার, এটা মনে রাখ। ওকে, আচ্ছা। এই যে দেখেন, the standard method of monitoring liver function in patients with chronic liver disease is serial measurement of bilirubin, albumin and prothrombin type. Bilirubin, albumin and prothrombin type, এই ইনফিনিটি স্টার, যে কোনো কিছুতে পেতে পারেন। একটা ক্রনিক লিভার ফেইলার, একটা ক্রনিক লিভার ডিজিজের পেশেন্টের আমি কোন তিনটা ইনভেস্টিগেশন করে আমি তার আউটকাম জানতে পারবো, তার অবস্থা জানতে পারবো? বিলিরুবিন, অ্যালবুমিন, প্রোথ্রম্বিন টাইম, ইনফিনিটি স্টার। ওকে, এবং সবসময় মনে রাখবেন এসবিএ তে যদি আপনাদের কাছে জানতে চায় যে মোস্ট এসেনশিয়াল লিভার ফাংশন টেস্ট কোনটা বা মোস্ট সেনসিটিভ লিভার ফাংশন টেস্ট কোনটা, অবশ্যই অ্যান্সারে আসবে প্রথম্বিন টাইম উইথ আইএনআর। লিখে দিই আমি এটা, নাহলে আপনাদের মিস হয়ে যাবে। ওকে, প্রথম মিন টাইমটা হচ্ছে মোস্ট সেনসিটিভ লিভার ফাংশন টেস্ট। তারপরে একিউট লিভার ফেইলিয়ার থেকে জাস্ট কজ গুলি একবার দেখতে পারেন, তাও আমি এটা আপনাদেরকে ইনফিনিটি স্টার বলবো না, এটা আমি রিডিং দিতে বলবো। আচ্ছা, এরপরে চলে আসি হেপাটোবিলিয়ারি সিস্টেমের কিছু ইনভেস্টিগেশন, এগুলি খুব ইম্পর্টেন্ট, এখানের মধ্যে থেকে এসপি আসতে পারে। হ্যাঁ, যেমন লিভারের ক্ষেত্রে, মানে আমাদের পুরো হেপাটোবিলিয়ারি সিস্টেমের ইভ্যালুয়েশনের জন্যই আমাদের ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন কিন্তু আমরা আলট্রাসোনোগ্রাফিটাই চুজ করি, তাই না?
শুরুতে কিন্তু ধরেন আমরা লিভারে যদি কোনো কিছু সাসপেক্ট করি বা গল ব্লাডারে কোনো কিছু সাসপেক্ট করলে আমরা প্রথমে রোগীকে কিন্তু শুরুতেই সিটি স্ক্যান এমআরআই এগুলি করতে দিই, তাই না? ইআরসিপি এমআরসিপি এগুলি তো শুরুতে করতে দিই না, আমরা বেসলাইন ইনভেস্টিগেশনটা করতে দিই, দ্যাট ইজ আলট্রাসোনোগ্রাফি অফ হেপাটোবিলিয়ারি সিস্টেম এন্ড প্যানক্রিয়াস, তাই না? তাহলে অবশ্যই মনে রাখবেন যে ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন অফ লিভার কোনটা? আলট্রাসোনোগ্রাফি। ওকে, লিভারে কোনো ধরনের ম্যালিগন্যান্সি আছে, লিভারে কোনো ধরনের ম্যালিগন্যান্সি থাকলে আমার চয়েস অফ ইনভেস্টিগেশন হচ্ছে স্পাইরাল সিটি স্ক্যান। স্পাইরাল সিটি স্ক্যান এগুলি মনে রাখতে হবে। যদি কোনো কারণে আমি স্পাইরাল সিটি স্ক্যান করতে না পারি, তাহলে এক্ষেত্রে আমার অল্টারনেটিভ হচ্ছে এমআরআই। ওকে, আচ্ছা, এখন আসি আমরা যে ফার্স্ট লাইন নন ইনভেসিভ কোলানজিওগ্রাফি। মানে কোলানজিওগ্রাফি মানে কি, আমি হচ্ছে বিলিয়ারি ট্র্যাক্ট দেখতে চাচ্ছি, হ্যাঁ, লিভারও দেখতে চাচ্ছি, পাশাপাশি আমি বিলিয়ারি ট্র্যাক্ট দেখতে চাচ্ছি। হ্যাঁ, তো এগুলির ক্ষেত্রে ইআরসিপি এমআরসিপি এগুলি হচ্ছে আমরা বেসিক্যালি করে থাকি, তাই তো? এমআরসিপিটা ফার্স্ট লাইন, আর থেরাপিউটিক প্রসিডিউরের জন্য আমরা ইআরসিপি করি। ইআরসিপি যেটা আপনার এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাফি, এটা হচ্ছে যে কোনো একটা জিনিস ডায়াগনোসিস করতে যেমন হেল্প করে, ইআরসিপির মাধ্যমে আপনি খুবই ছোটখাটো সূক্ষ্ম জিনিস দেখতে পারবেন। লাইক বিলিয়ারি ট্র্যাক্ট, কমন হ্যাপাটিক, কমন বাইল ডাক্ট, এটার মধ্যে যদি কোনো ধরনের স্টোন থাকে, ছোট একটা পাথর আছে, ওইটাতে স্ট্রিকচার আছে, এগুলি ইআরসিপির মাধ্যমে খুব ইজিলি ধরা ধরা পড়ে। হ্যাঁ, এবং ওই সময়টাতে আপনি চাইলে ওইটার আবার একটা এন্ডোস্কোপিক ইন্টারভেনশনও করে দিয়ে আসতে পারেন, যে ওই সময়টাতে ইআরসিপি করারত অবস্থাতে দেখলেন যে সিবিডিতে একটা স্টোন, আপনি ওটা বের করে নিয়ে আসতে পারবেন, স্ট্রিকচার আপনি ওটাকে স্ট্যাম্পিং করে দিয়ে আসতে পারবেন। হ্যাঁ, তো ইআরসিপির হচ্ছে ডায়াগনস্টিক ভ্যালু যেমন আছে, থেরাপিউটিক ভ্যালুও আছে, এই কথাটা মনে রাখবেন। ওকে, আচ্ছা, ইআরসিপি পসিবল না হলে তো হচ্ছে আপনি প্যাট করবেন, হ্যাঁ, সরি পিটিসি করবেন। পিটিসি হচ্ছে পারকিউটেনিয়াস ট্রান্সহেপাটিক কোলাঞ্জিওগ্রাফি, পিটিসি হচ্ছে ইআরসিপি ফেইলিয়ারে করি, এটা মনে রাখবেন। হ্যাঁ, ইআরসিপি ফেইলিয়ারে। আচ্ছা, ভাস্কুলার ইনভলভমেন্ট দেখার জন্য এনজিওগ্রাফি করি। এই কয়েকটা কথা যেগুলি লাগানো, এগুলি একটু দেখে নিতে হবে, এগুলি এসবিএ তে জানতে চাইতে পারে, এমসিকিউ তে আসতে পারে। লিভার ট্রমাটা একবার দেখলেন, যে লিভার ট্রমার ক্ষেত্রে আপনার হচ্ছে যে নর্মালি যে ব্লান্ট ট্রমা গুলি থাকে, সাপোজ হচ্ছে যে একটা পেশেন্টের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, এখন পেশেন্টের ধরেন আপনি সামনে হচ্ছে আরেকটা গাড়ির সাথে ধাক্কা খেলো, তো পেশেন্টের মানে অ্যাক্সিডেন্ট হলো, মাথার মধ্যে একটু হালকা আঘাত, ব্লিডিং হচ্ছে, পেটেও আঘাত পেয়েছে অনেক, হ্যাঁ, অ্যাবডোমিনাল ইনজুরিটা হয়েছে বেশ, কিন্তু কোনো ধরনের বাইরে কোনো আঘাতের চিহ্ন নাই। হ্যাঁ, পেশেন্টের যখন হোল বডি ইন্সপেকশন করা হলো, পেটের মধ্যে কোনো আঘাতের চিহ্ন নাই, শুধুমাত্র মাথায় একটু আঘাত পেয়েছে, ওটা দেখা যাচ্ছে। কিন্তু দেখা গেল কি উইদিন 1 আওয়ারের মধ্যে পেশেন্ট হাইপোভলিউমিক শকে চলে গেছে। বলেন তো কেন? হাইপোভলিউমিক শকে গিয়ে একদম কোলাপস করে যাওয়ার অবস্থা উইদিন 1 আওয়ার। ও ইন্টারনাল ব্লিডিং পেশেন্টটা হওয়ার জন্য। হচ্ছে, হ্যাঁ, ইন্টারনাল ব্লিডিং। এখন বলেন তো দেখি যে কোন ভিসেরাটা থেকে কমনলি এ ধরনের ব্লিডিং হতে পারে হিউজ অ্যামাউন্টে অ্যাবডোমেনের মধ্যে? হুইচ ওয়ান? স্প্লিন হতে পারে, লিভার হতে পারে। হ্যাঁ, ভেরি গুড, স্প্লিন। এইটাই আমি বলতে চাচ্ছি যে যদি আমার কাছে ব্লান্ট অ্যাবডোমিনাল ট্রমার জন্য মোস্ট কমন অর্গান জানতে চাই, আমি এসবিএ তে অবশ্যই স্প্লিন দেখাবো, কারণ স্প্লেনিক রাপচারটা বেশি কমন। এ ধরনের ব্লান্ট ট্রমার ক্ষেত্রে স্প্লিনটা সবার আগে রাপচার হয়। হ্যাঁ, আর হচ্ছে এরপরে সেকেন্ড মোস্ট কমন কিন্তু লিভার ইনজুরি, এখান থেকেও বেশ বড় রকমের ব্লিডিং হয়। হ্যাঁ, এগুলি একটু মনে রাখবেন। এই যে এইভাবে করে বলতেছি, ওই এসবিএ গুলি এভাবে আসে, তখন আপনাদের ধরতে সুবিধা হয়। আচ্ছা, এখানে একটা কথা বলা আছে যে নর্মালি হচ্ছে কি লিভারের সার্জারি গুলি করার ক্ষেত্রে করতে গিয়ে যে যাতে ব্লিডিং মানে অপারেটিভ ফিল্ডে যদি ব্লিডিং এ ভরে যায়, আমি তো আশেপাশে আমি যেই জায়গায় কাজ করছি আমি কোনো অর্গানই দেখতে পারবো না, সেজন্য সার্জনরা কি করেন যে আগে ভাগেই হচ্ছে আপনাদের এই যে পোর্টাল যে ট্রায়ারটা আছে, এই যে দেখেন পোর্টাল হ্যাপাটিসের যে কন্টেন্ট গুলি আছে এগুলিকে সুন্দর করে আগে থেকে ক্ল্যাম্প করে দেন।
হুম। এটা হচ্ছে আপনি ক্ল্যাম্প ফিক্স, অনেকে হচ্ছে এরকম ক্ল্যাম্প করে দেন, অনেকে হচ্ছে আঙ্গুল দিয়ে এরকম ধরে রাখেন যাতে ব্লিডিং না হয়। হ্যাঁ, হেপাটিক আর্টারি ফুটা না হয়ে যায়, পোর্টাল ভেইন ফুটা না হয়ে যায়। এ কারণ এই জিনিসটাকে বলা হয় প্রিঙ্গলস ম্যানিউভার। প্রিঙ্গলস ম্যানিউভার জাস্ট জেনে রাখলেন, হ্যাঁ, এমসিকিউ তে পেতে পারে। এই ছবিটা দেখলে আর জীবনেও ভুলবেন না যে প্রিঙ্গলস ম্যানিউভারটা কি জিনিস। আচ্ছা, লিভার ট্রমার কমপ্লিকেশন গুলি অবশ্যই পড়বেন, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা চলে আসি। এখান থেকে আর কিছু লাগবে না, শর্টকাট পড়াশোনা যা লাগবে তা। আচ্ছা, ইসোফেজিয়াল ব্যাকটেরিয়াটা হচ্ছে লিভারের সাথে রিলেটেড। কেন বলেন তো? সমস্যা ইসোফ্যাগাসে, ইসোফ্যাগাসের ছোট ছোট যে ইয়েগুলি, রক্তনালীগুলি, হ্যাঁ, ভ্যারিক্স হয়েছে, হ্যাঁ, ব্লাড ভেসেল গুলি, ছোট ছোট ব্লাড ভেসেল ডাইলেটেড হয়ে ইসোফ্যাগাসের চারিদিকে এরকম ভ্যারিক্স ছিল, ওইটা হচ্ছে রাপচার হয়ে গেছে, ব্লিডিং হচ্ছে। এটা লিভারের সাথে রিলেটেড। কিভাবে বলেন তো? লিভারের কারণে পোর্টাল ভেইন, হলো ওই এটা। যে পোর্টাল হ্যাঁ, ভেনাস প্রেসার পোর্টাল। বেড়ে যাওয়ার কারণে। হ্যাঁ, ভেরি গুড। কারণ আমরা জানি যে আমাদের পোর্টো ক্যাভাল অ্যানাস্ট্রোমোসিস বলতে একটা জিনিস আছে, পোর্টাল ভেইনের সাথে সিস্টেমিক ভেইনের অ্যানাস্ট্রোমোসিস আছে, এবং এটা কয়েকটা জায়গায় আছে। আমাদের ইসোফ্যাগাসে আছে, আমাদের আম্বিলিকাসের চারিদিকে আছে, আমাদের রেকটামে আছে। হ্যাঁ। তো এই জিনিসগুলি মনে রাখতে হবে। তো এখানে মধ্যে পোর্টাল হাইপারটেনশন হলে ইসোফেজিয়াল ভ্যারিক্স হয়, এবং এটা খুব বেশি পোর্টাল হাইপারটেনশন যখন বেড়ে যায় কোনো কারণে, তখন হচ্ছে ইসোফেগাসের ভেতরে ওরকম প্রেসার বেড়ে গিয়ে আপনার হচ্ছে bleed। এটা কিন্তু সার্জিক্যাল ইমার্জেন্সি। এটা হচ্ছে পেশেন্টকে যত তাড়াতাড়ি রিসাসিটেট করতে পারবেন, বাঁচাতে পারবেন, আদারওয়াইজ পেশেন্ট মরে যাবে। এগুলি আমি আমার ইন্টার্নশিপে 3-4টা পেশেন্ট দেখছি, চোখের সামনেই চলে গেছে এরকম রাপচার্ড ইসোফেজিয়াল ভ্যারিসেস। হ্যাঁ, এগুলি মানে খুব বেশি ব্লিডিং হয়। তো সাথে সাথে আপনার ব্লাড আনতে পাঠাইতে হবে, ব্লাড রেডি মানে যত তাড়াতাড়ি সম্ভব ব্লাড ট্রান্সফিউশনের ব্যবস্থা করা। এর আগ পর্যন্ত আপনাকে কি করতে হবে? পেশেন্টকে ফ্লুইড দিয়ে রাখতে হবে। পাশাপাশি আর কি করা যায়? কোয়াগুলোপ্যাথি কারেক্ট করতে হবে। তারপরে হচ্ছে ইসোফিজিয়াল অনেকগুলি অপশন আছে আমার, লাইক ইসোফিজিয়াল বেলুন ট্যাম্পোনেট, ওইটা এখানের মধ্যে দেওয়া যায় ভ্যারিক্স এর জায়গাটা। তারপরে আমরা আরেক ড্রাগ দিই ব্লিডিংটা অফ করার জন্য, হ্যাঁ, সেটা হচ্ছে টার্লি প্রেসিং। এই প্রতিটা কথা এগুলি এমসিকিউ তে 2 থেকে 3 বার আসছে এই বক্সে, সো খুব ইম্পর্টেন্ট। ওকে, 69.10 খুব ইম্পর্টেন্ট। এন্ডোস্কোপিক স্ক্লেরোথেরাপি পেন্টিং, হ্যাঁ, এগুলি বেশি করা হয়। তারপরে হচ্ছে সার্জারি করা যায়, টিপস করা যায়, পোর্টোসিস্টেমিক শান্ট বসায় দেওয়া যায়, হ্যাঁ, সেগুরা প্রসিডিউর, স্প্লিনেক্টমিও কখনো কখনো করে ফেলতে হয়। তো আমাদের এই অপশনগুলি, ম্যানেজমেন্ট অপশনগুলি অবশ্যই জানা থাকতে হবে। রাপচার ইসোফেজিয়াল ভ্যারিসেসের ম্যানেজমেন্ট অপশন কি কি আছে এমসিকিউ তে জানতে চাই। ওকে। আচ্ছা, ক্রনিক লিভার কন্ডিশন কি কি আছে, কি কি ক্রনিক লিভার কন্ডিশন আছে নামগুলি জানবেন। ওকে, নাম জানবেন। এটা এটা একবার রিডিং দিতে পারেন, বাট নাম জানতে হবে না। এমসিকিউ তে দিতে পারে, ফলোইং আর দ্য ক্রনিক লিভার কন্ডিশনস: প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস, প্রাইমারি বিলিয়ারি সিরোসিস, বার্চিয়ারি সিনড্রোম, ক্যারোলিস ডিজিজ, সিম্পল লিভার সিস্ট, পলিসিস্টিক লিভার ডিজিজ। এগুলি সব ক্রনিক লিভার কন্ডিশন, নট একিউট। ওকে। এর মধ্যে প্রথমে যেটা আছে প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস, প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে কি হয় এটা রিলেটেড আপনাদের কিছু জিনিস জানতে হবে পরীক্ষার জন্য। এখানে বেসিক্যালি যে ইন্ট্রা হ্যাপাটিক অ্যান্ড এক্সট্রা হ্যাপাটিক বিলিয়ারি ট্রি থাকে, হ্যাঁ, এগুলোতে আপনার ইনফ্লামেশন হয় দীর্ঘদিন থেকে, ওই জায়গাটাতে ইনফেকশন হয়ে ইনফ্লামেশন হচ্ছে, ইনফ্লামেশন হয়ে জিনিসটা ফাইব্রোসিস হয়ে শক্ত হয়ে ছোট হয়ে যাচ্ছে। এরকম হতে হতে আস্তে আস্তে দেখা যায় যে প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস হয়, তখন হচ্ছে লিভারের মধ্যেও এটা ছড়ায় পড়ে, এই ফাইব্রোটিক কন্ডিশনটা ছড়ায় পড়ে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট কেন? বিকজ ইট ইজ প্রি ক্যান্সারাস, প্রি ক্যান্সারাস, খুব ইম্পর্টেন্ট। এটা থেকে হেপাটিক কার্সিনোমা ডেভেলপ করতে পারে, এটাকে পারসিস্ট করতে দেওয়া যাবে না। এবং এটার সাথে আলসারেটিক কোলাইটিসেরও অ্যাসোসিয়েশন পাওয়া যায়, এটা খুব ইম্পর্টেন্ট।
এরপরে চলে আসি, এটা হচ্ছে যা দেয়া থাকে 30 বছর বয়স, 30 থেকে 40 বছর বয়স্ক ইয়াং মেল পার্সন, হ্যাঁ, এদের ক্ষেত্রে আপনি পাবেন। তো আপনার হচ্ছে যে ডায়াগনোসিস আমরা কিভাবে করি, ডায়াগনোসিস আমরা করি হচ্ছে বেসিক্যালি কোলানজিওগ্রাফি করি। তো এখানের মধ্যে আপনি ইরেগুলার ন্যারো একটা বাইল ডাক্ট পাবেন। ওকে, আচ্ছা, লিভার বায়োপসিও দরকার। আচ্ছা, এই যে বললাম আমি এখানে, এটা হচ্ছে একটা প্রি ক্যান্সারাস কন্ডিশন। এটা থেকে কি হতে পারে, সরি আমি এটা একটু ভুল বলছি, হেপাটিক কার্সিনোমা না, এখান থেকে হতে পারে কোলানজিও কার্সিনোমা। ওকে, কোলানজিও কার্সিনোমা এবং গলব্লাডার ক্যান্সারও হতে পারে। আচ্ছা, সো ইট ইজ প্রি ক্যান্সারাস। আপনার এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে যে প্রাইমারি স্ক্লেরোজিং কোলানজাইটিস এটা প্রি ক্যান্সারাস। এটা থেকে কি হতে পারে, এটা থেকে কোলানজিও কার্সিনোমা হতে পারে। আর কি হতে পারে, গল ব্লাডার কার্সিনোমা হতে পারে। এটা কাদের হয়, 30 থেকে 40 বছর বয়স্ক পুরুষ মানুষের হতে পারে। এটার সাথে আর কোন ডিজিজ অ্যাসোসিয়েশন থাকে, আলসারেটিভ কোলাইটিস, এভাবে করে পড়বেন। এরপরে চলে আসি প্রাইমারি বিলিয়ারি সিরোসিস, এটা একবার রিডিং দিয়ে নিই। এমনিতে নর্মালি হচ্ছে আপনার আহ ইচিং থাকে, হ্যাঁ, অ্যাবনর্মাল লিভার ফাংশন থাকবে, পেশেন্ট জন্ডিস থাকবে, ফিমেলদের বেশি হয়। তো আপনার হচ্ছে অ্যান্টি স্মুথ মাসেল অ্যান্টিবডি, অ্যান্টি স্মুথ মাসেল অ্যান্টিবডি, এটা এটা এসবি এর জন্য ধরে রাখবেন। অ্যান্টি স্মুথ মাসেল অ্যান্টিবডি এটা পজিটিভ আসলে ধরে নিতে হবে দ্যাট ইজ প্রাইমারি বিলিয়ারি সিরোসিস। এরপরে চলে আসি বার্চিওরি সিনড্রোম। বার্চিওরি সিনড্রোম থেকে আপনাদের একটা এসবি আসতে পারে, জিনিসটা কি, একদম সহজ কথায় হেপাটিক ভেইন অক্লুশন, হেপাটিক ভেইন অক্লুশন লিখে দিই। এসবিএস সিম্পলি দিতে পারে, বাট হোয়াট ইজ বার্চিওরি সিনড্রোম, ইট ইজ অক্লুশন। হেপাটিক ভেইন অক্লুশনকে আমরা বলি বার্চিওরি সিনড্রোম। ভালো কথা। বার্চিওরি সিনড্রোমে ট্রায়াড কি কি আছে, অ্যাবডোমিনাল পেইন, অ্যাসাইটিস এন্ড হেপাটোমেগালি। হ্যাঁ, স্বাভাবিক, আপনার হেপাটিক ভেইন অক্লুড হয়ে আছে, পেশেন্টের পেটে ব্যথা থাকবে, লিভারটা বড় হয়ে যাবে, পেট জুড়ে পানি চলে আসবে, এই তিনটাই হচ্ছে বার্চিওরি সিনড্রোমের ট্রায়াল। এবং এখানের মধ্যে কিছু হাইপার কোয়াগুলেবল স্টেট থাকে, এই জিনিসগুলো একটু পড়বেন। যদি এমসিকিউ চলে আসে, এখন পর্যন্ত আসে নাই কোনো পরীক্ষা, কিন্তু যদি চলে আসে আমরা যাতে সুন্দর করে দাগাতে পারি, এবং যেই লাইনগুলো হাইলাইট করে দিয়েছি এর বাইরে আসবে না। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, ক্যারোলিস ডিজিজ, এটারও হচ্ছে এসবিএ, যে হোয়াট ইজ ক্যারোলিস ডিজিজ, এটা হচ্ছে জন্মগত একটা সমস্যা, এটাও কিন্তু প্রি ক্যান্সার, রেয়ার একটা কনজেনিটাল কন্ডিশন। এখানে হচ্ছে ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি ট্রিটা ডাইলেটেড থাকে, জন্মগত ভাবে ডাইলেটেড থাকে। ওকে, এই এতটুকু বললেই হবে। এখন আসি অ্যাসেন্ডিং কোলাঞ্জাইটিস, এটা একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন। সহজ কথায় হলো এখানে কি হয়, যে বিলিয়ারি ট্রি যেটা আছে আমাদের কমন বাইল ডাক্ট, হ্যাঁ, পুরোটা যে বিলিয়ারি ট্রি, এটার মধ্যে ইনফ্লামেশন হয়ে যায়, হ্যাঁ, ইনফ্লামেশন হয়ে যায়, এবং ইনফ্লামেশন হয়ে চারিদিক অবস্ট্রাক্ট করে ফেলে। তো এটার হচ্ছে একটা ট্রায়াড আছে সিম্পটমে, চারকোর্স বিলিয়ারি ট্রায়াড, ইনফিনিটি স্টার এগুলি, এসব এমসিকিউ টপিক, চারকোর্স বিলিয়ারি ট্রায়াড। ওকে, কি থাকে এখানে, ফিভার থাকে, পেশেন্টের জ্বর, ফিভার উইথ চিলস এন্ড রাইবল, সাথে টেন্ডার আপার রাইট আপার কোয়াড্রেন্ট এন্ড ক্লিনিক্যাল জন্ডিস। ক্লিনিক্যাল জন্ডিস কতর উপরে গেলে বলি আমরা, 3 এর বিলিরুবিনের উপর লেভেল গেলে আপু, কতর উপরে গেলে বলি, কত, 3 এর বেশি হলে। হ্যাঁ 3, বা বলতে পারেন মোর দ্যান 2। হ্যাঁ, ক্লিনিক্যাল বইগুলিতে লেখা আছে মোর দ্যান 2। আচ্ছা, তো আপনার হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট, চার কোর্স বিলিয়ারি ট্রায়াড কি জিনিস। এরপরে আসি যে অ্যাসেন্ডিং কোলানজাইটিস এর সাথে অ্যাসোসিয়েটেড ব্যাকটেরিয়া কি কি আছে বা অর্গানিজম কি আছে, এটা হচ্ছে মাইক্রোবায়োলজি টপিক। বেইলি পড়ার সময় দুটো খাতা থাকবে, ছোট ছোট দুইটা খাতা থাকবে বেইলি পড়ার সময়, প্রতিটা চ্যাপ্টার পড়ার সময়। একটা খাতা থাকবে মাইক্রোবায়োলজি, একটা খাতা থাকবে ফার্মাকোলজি। যে চ্যাপ্টারই পড়েন না কেন ওই চ্যাপ্টারে একটু হলেও ফার্মার ইনফো পাবেন, একটু হলেও মাইক্রোর ইনফো পাবেন, পাবেনই পাবেন। ফার্মাকোলজি কি, মাইক্রোবায়োলজি কি করবেন, যেই ইনফোটাই আপনি মাইক্রোবায়োলজি পাবেন আপনার নোট খাতায় ওটা লিখে ফেলবেন। পরীক্ষার আগে
আপনি এই নোটটা পড়ে যান, সব কমন আসবে, সব কমন আসবে, এর বাইরে কিচ্ছু আনকমন পাবেন না ইনশাল্লাহ। ওকে, আমি এভাবে করছি, আমার খুব মানে উপকারে আসছে। এবং এমব্রায়োলজির ক্ষেত্রে, এফসিপিএস এর ক্ষেত্রে আমি যেটা বলছি, যে এমব্রায়োলজির ক্ষেত্রে আমি নর্মাল এমব্রায়োলজি পড়ি নাই, হ্যাঁ, আমি জাস্ট জার্ম লেয়ার ডিরাইভেটিভসটা পড়েছিলাম। সব জার্ম লেয়ারের ডিরাইভেটিভস পড়ে আমি হচ্ছে বেইলিতে যেই যে চ্যাপ্টারের শুরুতে এমব্রায়ো আছে ওগুলো আমি নোট করে ফেলছিলাম, ওই একটু পড়ে গেছি, এর বাইরে থেকে কিছু আসে না। এমব্রায়োলজি এর বাইরে থেকে কিছু আসে নাই, মাইক্রো কিছু আসে নাই। ফার্মাকোলজির 2-3টা চ্যাপ্টার আছে, ওগুলি আমরা বেইলি পড়ানোর সময় আপনাদেরকে বলে দিই যে এগুলি ফার্মার টপিক, এর বাইরে থেকে কিছু আসে না। এফসিপিএস পুরোটাই বেইলি ওরিয়েন্টেড। হ্যাঁ, আর রেসিডেন্সির ক্ষেত্রেও এখন ফ্যাকাল্টি বেইলি ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, তারপরে চলে আসি যে এখানের মধ্যে কি আছে। অ্যাসেন্ডিং কোলাঞ্জাইটিস এর ক্ষেত্রে ইকোলাই, ইকোলাইটা সবচেয়ে কমন। তাহলে আমার কাছে এসবিএতে জানতে চায় যে অ্যাসেন্ডিং কোলাঞ্জাইটিসের গ্রেন অর্গানিজম কোনটা, কে দায়ী মেইনলি, আমার অ্যান্সার হবে ইকোলাই। তারপর ক্ল্যাপসিলা করতে পারে, এন্টারোব্যাক্টার করতে পারে, তাই না? আচ্ছা, এখন হলো আমরা কিভাবে এটা বের করবো যে তার অ্যাসেন্ডিং কোলাঞ্জাইটিস। তো এটার ক্ষেত্রে আমি হচ্ছে লিভার ফাংশন টেস্ট গুলি করতে দিব, আমি হচ্ছে পেশেন্টের ব্লাড কালচার করতে দিব, কারণ পেশেন্টের জ্বর আছে, হ্যাঁ, ইনফেক্টিভ কোন একটা রিজন, সো আমি ব্লাড কালচার করতে দিলাম। আচ্ছা, তো এটা নর্মাল ট্রিটমেন্ট আপনার হচ্ছে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক এগুলিই করতে হবে। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আমার মেইনলি 2টা জিনিস লাগবে, অর্গানিজম গুলির নাম লাগবে, আর 4 কোর্স বিলিয়ারি ট্রায়াড কি জিনিস ওইটা লাগবে। লিভার অ্যাবসেস, হ্যাঁ, লিভার অ্যাবসেস এর ক্ষেত্রে হচ্ছে লিভারের মধ্যে আপনার রাইট লোব লেফট লোবে অ্যাবসেস হতে পারে, এটা যে কোনো ধরনের অর্গানিজমই দায়ী। তবে ক্ল্যাপসিলা ইকোলাই এন্ড স্ট্রেপ্টোকক্কাস মিলেরি এগুলি হচ্ছে বেসিক্যালি মেইনলি তারা দায়ী লিভার অ্যাবসেস এর জন্য। আমরা যদি এসপিএ তে জানতে চাই যে একটা অর্গানিজমের নাম বলে যেটা লিভার অ্যাবসেস এর জন্য দায়ী, স্ট্রেপ্টোকক্কাস মিলেরি, স্ট্রেপ্টোকক্কাস মিলেরি, এগুলি দাগায় রাখবেন। হ্যাঁ, ক্লাসগুলির উদ্দেশ্যটা থাকে যে এমনিতে তো আপনাদের কাছে হাইলাইটেড পিডিএফ থাকে, ওইটা রিডিং দিলেও হয়, কিন্তু ক্লাস কেন নেই আমরা, ক্লাসের মধ্যে আমরা বলে দিই এই টপিকটা থেকে এমসিকিউ কি আসবে, এসবিএ হলে কোন অপশনটা দিবেন, এগুলি খেয়াল করতে হবে। আচ্ছা, তারপরে হাইড্রাটিক ডিজিজ এই চ্যাপ্টার থেকে পড়তে হবে না, হাইড্রাটিক ডিজিজ পড়বেন 5 নাম্বার চ্যাপ্টার, 5 না 6 নাম্বার চ্যাপ্টার থেকে, হ্যাঁ 6 নাম্বার চ্যাপ্টার থেকে হাইড্রাটিকটা পড়বেন। এখানে লেখা নাই তেমন একটা, এটা 6 পড়ানোর সময় আমরা সুন্দর করে বলে দিই কি লাগে না লাগে। ডেইলি পড়তে গেলে মজা লাগে, কারণ হচ্ছে পরীক্ষার জন্য তো সব লাগে না, এই ক্লাসগুলো করার পরে পড়া কমে আসে না, তখন পড়তে অনেক মজা লাগে। হ্যাঁ, হ্যাপাটিক এডিনোমা, লিভারের মধ্যেও বিনাইন টিউমার হয়, তার নাম হচ্ছে হ্যাপাটিক এডিনোমা, ফিমেলদের ক্ষেত্রে বেশি দেখা যায়, 25-50 বছর বয়সে ফিমেলদের ক্ষেত্রে বেশি দেখা যায়। জাস্ট এতটুকু মনে রাখবেন যে লিভারের বিনাইন টিউমারের নাম কি, হ্যাপাটিক এডিনোমা। এরপরে চলে আসি আমরা লিভার কার্সিনোমাতে। হ্যাঁ, লিভার কার্সিনোমা, হ্যাপাটিক কার্সিনোমা বা হ্যাপাটোসেলুলার কার্সিনোমা, ওকে, বা হ্যাপাটোমা, যেই নামেই ডাকি না কেন, হ্যাপাটোমা, ইট ইজ নট বিনাইন কন্ডিশন, হ্যাপাটোমা কিন্তু লিভার কার্সিনোমার আরেক নাম। ওকে, হ্যাঁ, এগুলি প্যাথো যখন পড়বেন তখন আসবে, হোয়াট ইজ হ্যাপাটোমা, হোয়াট ইজ হ্যাপাটিক এডিনোমা। হ্যাপাটোমা শেষে ওমা আছে, শুনতে বিনাইন শোনায়, বাট ইট ইজ এ ম্যালিগন্যান্সি। তাহলে লিভারের বিনাইন টিউমারের নাম কি, হ্যাপাটিক এডিনোমা। ওকে, আচ্ছা, তো এখানের মধ্যে মোট কথা বলা আছে, বলেন তো দেখি এই লিভারের কার্সিনোমার জন্য দায়ী 2টা ভাইরাসের নাম বলেন, মেইনলি এরাই করে। হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস। ভেরি গুড, হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস। আচ্ছা বলেন তো 2টার মধ্যে কোনটা বেশি খারাপ? সি বেশি খারাপ আপু, সি। ভেরি গুড, সি বেশি খারাপ। ওকে, আমরা হচ্ছে আহ মনে করি যে বি বেশি খারাপ, বাট বেইলিতে খুব সুন্দর করে বলা আছে যে নর্মালি লিভার বেশি ইনফেক্টেড হয় হেপাটাইটিস বি দ্বারা, সি দ্বারা কম ইনফেক্টেড হয়, কিন্তু সি দ্বারা ইনফেক্টেড মানুষের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বি, হেপাটাইটিস বি ইনফেক্টেড পার্সনের চাইতে 17 গুণ বেশি, 17 গুণ বেশি।
হেপাটাইটিস বি দিয়ে আপনি আক্রান্ত, আপনার ক্যান্সার হতে পারে, নাও হতে পারে, 50-50 চান্স। হ্যাঁ, মানে 50-50ও না, বলা যায় মাত্র, বলা হয়ে থাকে যে ক্রনিক লিভার ক্যারিয়ার হেপাটাইটিস বি এর ক্ষেত্রে দেখা যায় এট দ্য এন্ড মাত্র 2% হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করে যায়, 2 to 3%। লেন্সের মধ্যে সুন্দর একটা চার্ট আছে, বলা হয়। কিন্তু হেপাটোসেলুলার কার্সিনোমা হলে মোটামুটি মানে হেপাটাইটিস সি যদি আপনার শরীরে কোনোভাবে ঢুকে যেতে পারে, মোটামুটি এটা কনফার্ম যে সে ক্যান্সার করবে। হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, একটা ফাঙ্গাসের নাম বলেন তো যেটা লিভার ক্যান্সার করে। জানেন? জানি না আপু। গিলাস, ফ্লেবাস, এগুলি মাইক্রো পড়ানোর সময় আমরা বলে দিই অনকোজেনিক ফাঙ্গাসের নাম একটাই আছে, অ্যাসপারগিলাস ফ্লেভাস। হ্যাঁ, অ্যাসপারগিলাস মনে রাখলেই হবে। ওই এটা একটা ওয়ান টাইপ অফ মাশরুম। তো এটা থেকে একটা খুব বাজে টক্সিক বের হয়, অ্যাফলাটক্সিন। ওইটাই বেসিক্যালি লিভারের সেলগুলি নষ্ট করে হেপাটোসেলুলার কার্সিনোমা করে। এগুলি লাগে পরীক্ষায়। হ্যাঁ, আচ্ছা, আর কিছু না, এখান থেকে আর কিছু লাগবে না। এই কয়েকটা কথাবার্তা আপনাদের এমসিকিউতে আসতে পারে। লিভার থেকে এতটুকুই। তো আমার হচ্ছে গিয়ে মেইন কথা হলো যে আমি লিভার থেকে কি মাথায় ঢুকাবো, ইনভেস্টিগেশন গুলি একটু মাথায় ঢুকাবো, যে কোনটা ফার্স্ট লাইন, কোনটা কার অল্টারনেটিভ, এগুলি যাতে আমি একটু পারি। লিভার ফাংশন টেস্ট মেইনলি কোনগুলি, কোনটা হচ্ছে মোস্ট সেন্সিটিভ, হ্যাঁ, কোন ফাংশন টেস্ট দিয়ে কি বোঝাচ্ছে, এগুলি এগুলি আমার মাথায় রাখতে হবে। পাশাপাশি কিছু ক্রনিক লিভার কন্ডিশনের নাম জানতে হবে। হ্যাঁ, তারপর আমি টুকটাক কিছু ক্লিনিক্যাল কথাবার্তা বলেছি, এগুলি একটু খেয়াল রাখবেন। তারপর কিছু মাইক্রোর ইনফরমেশন পেয়েছি, ওখান থেকে এসবি আমি বলে দিয়েছি, ওগুলি খেয়াল রাখবেন। এতটুকু, লিভার থেকে পড়া খুবই কম। হ্যাঁ, এটা আধা ঘন্টায় পড়া সম্ভব। এই ক্লাস করলে আপনি আধা ঘন্টায় করে ফেলতে পারবেন লিভার। এবং আমি যতটুকু বলে দিয়েছি এতটুকুর বাইরে ইনশাল্লাহ আসবে না। সব ধরনের পোস্ট গ্রাজুয়েশন এক্সামে এর মধ্যে পাবেন লিভার থেকে। সো বেইলিটা হচ্ছে কনসাইজ করে নিয়ে আসতে হবে, যাতে পরীক্ষার আগে বেইলি করতে 1 থেকে 2 দিন সময় লাগে, আমার রিভিশন দিতে একদিনে আমি বেইলি পুরোটা রিভিশন, 2 দিনে আমি বেইলি রিভিশন দিয়ে দিবো, আজকে ভলিউম 1 কালকে ভলিউম 2, এরকম করে বেইলিটাকে গুছায় আনতে হবে। কারণ পোস্ট গ্রাজুয়েশনের এন্ট্রেন্স এক্সামের জন্য বেইলি পুরোটা লাগে না। যে সব পড়তে যায় তারই মেইনলি সমস্যা। হ্যাঁ, এটা আমি সবসময় বলে আসি। আচ্ছা, তাহলে আজকে এতটুকুই। কোনো কোয়েশ্চেন কারো থাকলে বলতে পারো। আপু, হেপাটোসেলুলার কার্সিনোমা স্টেজ বা ট্রিটমেন্ট বা হচ্ছে লিভার না, ট্রান্সপ্লান্টেশন এসবের এগুলো কোনো কোনো কিছু লাগবে না? না, এগুলি কোনো কিছু লাগবে না। এগুলি হচ্ছে আপনাদের ফ্যাকাল্টিতেও আসে না, আপনার হচ্ছে ইয়েতেও আসে না, কি বলে ওটাকে, এফসিপিএস এর ক্ষেত্রেও আসে না, ডিপ্লোমা রেসিডেন্সির ফ্যাকাল্টিতেও আসে না, এফসিপিএস এও আসে না। এসব করতে হবে না। জানার জন্য পড়া, পরীক্ষার জন্য পড়া, দুইটা ডিফারেন্ট, এটা আমি সবসময় বলি। জানার জন্য আপনাকে কেউ নিষেধ করবে না, আপনি সব জানেন, জানতেই পারেন, অলওয়েজ এনকারেজ করা হয়। বাট আমরা আমাদের এই ক্লাসগুলোর মাধ্যমে আপনাদেরকে পরীক্ষার জন্য বুঝাই দিই যে এক্সামের জন্য এটা করতে হবে। হ্যাঁ, এক্সামের জন্য এতটুকু। লিভার কার্সিনোমা থেকে এতটুকু জানলে হবে আমার, কারা করে, অনকোজেনিক কারা কারা আছে যারা লিভার কার্সিনোমার জন্য দায়ী, কোনটা খারাপ, 17 গুণ বেশি করে, এটা 2 থেকে 3 বার এফসিপিএস এর এমসিকিউ স্টেমে ছিল। এই কথাটা এক্সাক্ট, এই কথাটা ছিল লিভার কার্সিনোমা, আর কিছু আসে নাই। ওকে, সো এতটুকু মনে রাখলে মোর দেন, আর এর থেকে বেশি কিছু লাগবে। আর কিছু? ওকে, তাহলে হচ্ছে দাগানো পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি, আমার এই পিডিএফটা একটু নিজেদের কাছে রাখবো। সবচেয়ে ভালো হচ্ছে নিজেদের বইটা এভাবে দাগায় নেবেন। ওকে, ওকে, তাহলে ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।